গল্পকরণে আপনারা শুনছেন বিশিষ্ট ব্লগার, কলামিস্ট, মেডিকেল ডাক্তার পিনাকি ভট্টাচার্যর বাংলাদেশের স্বাধীনতার উপর লেখা বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ। এই বইটির দ্বিতীয় পর্ব আমি আজকে পড়ে শোনাচ্ছি। চলুন শুরু করি। তৃতীয় পরিচ্ছেদ, ভারতীয় সেনাবাহিনীর নজিরবিহীন লুটপাট। 12 মার্চ 1972 ঢাকা স্টেডিয়ামে ভারতীয় বাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। বিদায়ী শুভেচ্ছা বাণীতে শেখ মুজিব তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। ইচ্ছে থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি, কারণ পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞের কারণে তাদের আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণকে ভালোবাসার সঙ্গে করে নিয়ে যান। কিন্তু দুঃখজনক যে ভারতীয় সেনাবাহিনী ফিরে যাবার সময় ভালোবাসার সঙ্গে লুটপাট করা বিপুল সম্পদও সাথে করে নিয়ে যায়। কিছু শিখ অফিসার ও তাদের অধীনস্থ সেনারা যশোর, কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টের এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে। সে সময় ভারতীয় বাহিনীর সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী এবং নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও হতবাক করে তোলে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়, মিল ফ্যাক্টরির মেশিনারি ও যন্ত্রাংশ পর্যন্ত লুটপাট করে ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনীর অস্ত্রশস্ত্র ছাড়াও খাদ্যশস্য এবং পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজ, কারখানার মেশিনপত্র ও যন্ত্রাংশ পর্যন্ত লুট করে। এই লুণ্ঠিত সম্পদের আর্থিক মূল্যের পরিমাণ ছিল সব মিলিয়ে সেই সময়ের হিসাবে $2.2 বিলিয়ন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনীর পাকিস্তানের অন্তত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলাবারুদ ও যানবাহন এবং অন্যান্য সরঞ্জাম নিতে ভারতে নিয়ে যায়। বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরনো অস্ত্র ফেরত দেওয়া হয়। এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাবার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ট্রাকে ভর্তি করে ভারতে পাচার করেন। ব্রিগেডিয়ার মিশ্র নামের একজন ভারতীয় অফিসারের এই লুটের অপরাধে কোর্ট মার্শালও হয়। প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে এই লুটপাট নিয়ে লিখেন, ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। পাকিস্তানি বাহিনী কয়েক হাজার সামরিক, বেসামরিক যান, অস্ত্র, গোলাবারুদ সহ অনেক মূল্যবান জিনিস, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়। এই লুণ্ঠন এমন বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না এবং ফিটিংসে সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি। নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়। তিনি যতগুলো কার পেলেন তা রিকুইজিশন করে সার্কিট হাউসের মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখে কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেন। ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে এই 20 সেক্টর কমান্ডার জনগণকে সঙ্গে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলেন। ফলও পেলেন দ্রুত। 28 ডিসেম্বর তিনি যশোর থেকে অন্তর্নিহিত হন। মেজর জলিল পরে জানান, 31 ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে তিনি গুম হন। যশোর সেনানিবাসের অফিসার কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বাড়িটি ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল। বাড়িটি অন্ধকার, রুমে মানুষের রক্তের দাগ ও এলোমেলো ছেঁড়া চুল, কিছু নরকঙ্কাল, সঙ্গে শুকন আর শিয়ালের উপস্থিতির মধ্যে একটা খাটে ডিসেম্বরের শীতের রাতে আধা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম রাজবন্দী এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস, নর্তকীদের ঘুঙ্গুরের শব্দ আর সেই সঙ্গে নারী পুরুষের হল্লা। মেজর জলিলের এই গুম হবার সংবাদ 2.5 মাস পরে সরকার স্বীকার করে। এটাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম মিডিয়া সেন্সরশিপ। এই বীর মুক্তিযোদ্ধা জলিল মুক্তিযুদ্ধের সময় ছিলেন দেশের কনিষ্ঠতম মেজর, পাকিস্তান আর্মির সাজোয়া বাহিনীর সদস্য এবং অকুতোভয় এক সৈনিক। জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনীর আরও গুম করে একই সেক্টরের আগরতলা মামলার অভিযুক্ত নৌবাহিনীর প্রধান লিডিং সিম্যান সুলতান উদ্দিন আহমেদ ও
মোহাম্মদ খুরশিদকে। বাকি দুজন খালাস পেলেও জলিলের কোর্ট মার্শাল হয়। ভাগ্যের নির্মম পরিহাস, সেই সামরিক আদালতে বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের। বিচারে জলিল নির্দোষ প্রমাণিত হন। তিনি মেজর জলিল এই অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের একটা বাসায় উঠেছিলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। ঢাকায় তার কোনো থাকার জায়গা ছিল না। মতিঝিলে একটা অফিস ছিল সুলতান উদ্দিন আহমেদের, সেখানেই তার সাময়িক আশ্রয় হয়। তার অফিসেই কাঠের পাটাতন দিয়ে বানানো চৌকিতে তিনি রাতে ঘুমাতেন। মফস্বলের নিম্নবিত্ত পরিবার থেকে আসার কারণে অনেক সেক্টর কমান্ডার তাকে এলিট মনে করতেন না এবং তাকে এড়িয়ে চলতেন। 1972 সালে নভেম্বর মাসে দিল্লি সফরকালে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিনিধি দল অস্ত্র ফেরতদানের প্রশ্নটি উত্থাপন করে প্রত্যুত্তরে এক নির্লিপ্ত সাড়া পান। পরবর্তীকালে জাতীয় সংসদে একজন আওয়ামী লীগের সদস্যের প্রশ্নের জবাবে তথ্য ও বেতার প্রতিমন্ত্রী বলেন, ভারত ইতিমধ্যে বাংলাদেশ থেকে দাখিলকৃত পাকিস্তানি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের এক বিরাট অংশ ফেরত দিয়েছে এবং এই ফেরতদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অবশ্য মন্ত্রী জাতির স্বার্থে ফেরত প্রদত্ত অস্ত্রশস্ত্রের সংখ্যা বা পরিমাণ উল্লেখ করতে অস্বীকৃতি জানান। চতুর্থ পরিচ্ছেদ, স্বাধীন দেশে ভারতীয় বাহিনী। 16 ডিসেম্বরের পরে ঢাকায় ভারতীয় বাহিনীর কিছু অফিসার নিজেদেরকে বাংলাদেশের ত্রাতা হিসেবে গণ্য করতে শুরু করেন। এক ধরনের অযাচিত অহংকার বোধ নিয়ে তারা ঢাকায় চলাফেরা করতেন। ঠিক একই ধরনের মানসিকতার জন্যই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে বাঙালিদের, বিশেষ করে আত্মমর্যাদা সম্পন্ন বোধ সামরিক অফিসারদের সৌহার্দ্যপূর্ণ বা পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, বরং তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস ও বিতৃষ্ণা ছিল। ভারতীয় ইস্টার্ন কমান্ডার প্রধান জেনারেল অরোরা 16 ডিসেম্বরের পরবর্তী 2 থেকে 3 মাস যতবার ঢাকায় এসেছেন, ততবার এই ঢাকা সেনানিবাসের কমান্ড হাউসে তার থাকার ব্যবস্থা হতো, যেখানে স্বাধীনতার আগে থাকতেন পাকিস্তান সেনাবাহিনীর পূর্ব পাকিস্তানের প্রধান। ওই সময় ঢাকার চলাফেরার সময় অরোরার গাড়িতে ইস্টার্ন কমান্ডের পতাকা শোভা পেত। তার গাড়ির সামনে পেছনে ভারতীয় রক্ষীরা রাস্তার স্বাভাবিক চলাচল বন্ধ করে অরোরার যাতায়াতের ব্যবস্থা করতেন, অনেকটা এখন যেভাবে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে করা হয়। অরোরার চলাফেরার এই ধরন এতটাই বিস্ময় তৈরি করে যে সেই সময়কার ভারতীয় রাষ্ট্রদূত সুবিমল দত্তকে স্বপ্রণোদিত হয়ে বলতে হয়, স্বাধীন দেশের প্রতি প্রতিবেশী দেশের একজন আঞ্চলিক সেনা প্রধানের এই আচরণ যথাযথ নয়। স্বাধীনতার পর ঢাকার বিত্তশালী কিছু কিছু পরিবারের সঙ্গে ভারতীয় আর্মি অফিসারদের হৃদ্যতা গড়ে ওঠে। এসব লোকজনের অধিকাংশই স্বাধীনতা বিরোধী ছিল এবং মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি সেনা অফিসারদের সঙ্গেও তাদের একই রকম হৃদ্যতা ছিল। এরা বিভিন্ন সময় পার্টি দিয়ে ইন্ডিয়ান আর্মি অফিসার ও রাজনৈতিক নেতাদের আপ্যায়ন করতেন, ঠিক যেভাবে তারা গত 9.5 মাস পাকিস্তানি সেনা অফিসারদের আপ্যায়ন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর নিম্ন পদস্থ সদস্যরাও এক্ষেত্রে পিছিয়ে ছিল না। তারাও নিজেদের এদেশের ত্রাতা মনে করত। তারা মিষ্টির দোকানে এসে ইচ্ছে মতো মিষ্টি খেয়ে দাম না দিয়ে চলে যেত। কখনো কখনো প্রতিবাদ করার জন্য গ্লাস প্লেট ভেঙে রেখে যেত। প্রথম দোকানদাররা সন্তুষ্ট চিত্তে মিষ্টিমুখ করাতো, কিন্তু দিনের পর দিন তারা এটাকে সহজাত হিসাবে, অধিকার হিসেবে নিয়ে নেয় সাধারণ দোকান মালিকদের অতিষ্ঠ করে তুলল। তখন মিষ্টির দোকানদাররা প্রধানত ছিল হিন্দু সম্প্রদায়ের, তাদেরকে ভারতীয় বাহিনীর মিষ্টি খাওয়ার জুলুম পোহাতে হতো। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে শুরু করেন নতুন বাজার ও লুটের জায়গা খুঁজতে। বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল হয়ে উঠতে থাকে। জনগণ মুজিব সরকারকে ভারতের বংশবদ হিসেবে ভাবতে আরম্ভ করে। পত্রিকার ডিক্লারেশন নিতে হলে একটা শর্ত মানতে হতো, বন্ধু দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না। মুক্তিযুদ্ধকালীন ভারতের সেনাপ্রধান ও পরবর্তী অধ্যায়ে সম্মিলিত মিত্রবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল মানেক শো পরে বলেছিলেন, বাংলাদেশের কখনোই ভারতের প্রতি তেমন ভালোবাসা ছিল না। আমি জানতাম ভারতের প্রতি তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী। অনুপ্রেরণা লাভের জন্য ভারতের দিকে না তাকিয়ে তারা মক্কা ও পাকিস্তানের দিকে দৃষ্টিপাত করবে। আমাদেরকে সত্যাশ্রয়ী হতে হবে। বাংলাদেশিদের প্রতি আমরা সঠিক আচরণ করিনি। স্বাধীনতার পর বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের সব রকম সাহায্য করা উচিত ছিল,
কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা করেননি। তারা বেনিয়ার মতো আচরণ করেছেন। মানেকশ রাজনীতিবিদদের এককভাবে দোষী করার চেষ্টা চালালেও শুধু রাজনীতিবিদেই নন, ভারতীয় সৈনিক ও অফিসাররাও একই ধরনের আচরণ করেছিলেন স্বাধীন বাংলাদেশের মানুষের সঙ্গে। জেনারেল মানিকশ তো এটাও বলেননি যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর সমস্ত সামরিক রীতিনীতি লঙ্ঘন করে তারা বাহিনী বিজিত পাক বাহিনীর সমুদয় সমরাস্ত্র এবং কয়েক হাজার সামরিক যানবাহন, বিপুল সংখ্যক প্রাইভেট কার এবং যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ থেকে শুরু করে আরও বিপুল সহায় সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। আর ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি সেসব বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি। দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, স্বাধীন বাংলাদেশের প্রশাসনের প্রত্যাবর্তন। সরকারি কর্মচারী ও বুদ্ধিজীবী সম্প্রদায় যারা নিরাপদ আশ্রয়ের লোভে সীমান্ত অতিক্রম করেছিলেন, তারা পাকিস্তানি প্রশাসনিক কাঠামো বজায় রেখেই পদোন্নতি ও নিজের ভাগ্যের উন্নতির পরিকল্পনায় সময় অতিবাহিত করছিলেন। আমাদের মধ্যে দেশ গড়ে তোলার নতুন কোনো চিন্তাভাবনা বা উন্নয়ন কৌশল অবলম্বনের প্রয়াস দেখা যায়নি। স্বাধীনতার আগে 1971-এর 10ই ডিসেম্বর ভারতে অবস্থানরত মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় যে সকল কর্মকর্তা কর্মচারী পাকিস্তান সরকারের অধীনে চাকরিরত ছিলেন, বিনা বিচারে তাদের শাস্তি দেওয়া হবে না। যুদ্ধকালে অফিস ত্যাগ করে যারা বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকার করেছিলেন তারা পূর্বপদে যোগদান করবেন এবং পাকিস্তান সরকারের অধীন কর্মকর্তারা ওএসডি হবেন। এরই ভিত্তিতে স্বাধীনতার পর প্রশাসনিক কাজ শুরু করার জন্য 17ই ডিসেম্বর দেশের 19টির সবকটি জেলায় ডেপুটি কমিশনার ও পুলিশ সুপার নিয়োগ করা হয়। 18 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের মুখ্য সচিব রুহুল কুদ্দুস ও পুলিশ মহাপরিদর্শক আব্দুল খালেক ঢাকায় পৌঁছে তাদের দায়িত্ব নেন। সেদিন ছিল শনিবার। তারা একাই আসেননি, সঙ্গে এসেছিল ভারতীয় সরকারি আমলা ও কারিগরি বিশেষজ্ঞ দল। এই ভারতীয় বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাধীন বাংলাদেশ সরকার তার কাজ শুরু করে। 19 ডিসেম্বর রোববার সেই সময় সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও স্বাধীনতার আবেগ আনন্দে আপ্লুত সরকারি কর্মচারীগণ কাজে যোগদান করেন। শুধু বিশেষজ্ঞ দল পাঠানো হয়নি। স্বাধীনতার পরপরই ভারত সরকার বাংলাদেশকে 3 কোটি টাকা অনুদান দেয়। এটাই বাংলাদেশের গৃহীত প্রথম বিদেশি অনুদান। বাংলাদেশ সরকারের কোষাগারে তখন তেমন কোনো অর্থ মজুদ ছিল না। পাকিস্তানি সেনাবাহিনী পরাজয় নিশ্চিত জেনে ডিসেম্বরের প্রথম দিকে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা অফিসে রক্ষিত সব অর্থ ও স্বর্ণ পাকিস্তানে পাচার করেছিল বা পুড়িয়ে ফেলেছিল। পাচার করার পরেও 100 কোটি টাকার সমপরিমাণ নোট ঢাকায় থেকে যায়, যা পাকিস্তানি বাহিনী শেষ মুহূর্তে জ্বালিয়ে দেয়। দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেন অক্টোবর মাসেই ভারতীয় সরকারের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকারের 7 দফার একটা গোপন চুক্তি হয়। সেই চুক্তির ধারাগুলো যা ছিল বলে প্রচারিত হয়, তাতে বাংলাদেশের রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্বই থাকে না। ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা আর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় কাজ শুরু হলে এবং সর্বব্যাপী ভারতীয় রাষ্ট্রের কর্তৃত্ব দৃশ্যমান হলে এই বিশ্বাস সবার মনে বদ্ধমূল হয়। প্রবাসী সরকারের দিল্লি মিশনের প্রধান এবং পরে রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরীও এক সাক্ষাৎকারে এই গোপন চুক্তি হয়েছিল বলে নিশ্চিত করেছেন। তার মতে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বাধীনতার পর থেকে এই বিষয়ে জনমনে নানান প্রশ্ন থাকলেও আওয়ামী লীগের কোনো নেতা এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো জবাব বা ব্যাখ্যা দেননি। অনেক পরে 1974-এর জানুয়ারিতে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক জনসভায় বলেছিলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি স্বাক্ষর করেনি। 28 ডিসেম্বর 3 জন সংখ্যালঘু নেতা, যাদের মধ্যে চিত্তরঞ্জন সুতার ছিলেন একজন, ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন। তারা তার কাছে বাংলাদেশকে ভারতের অংশ করে রাখার প্রস্তাব রাখেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের প্রস্তাবের জবাবে বলেন, ইয়ে না মুমকিন হ্যায়। মুক্তিযুদ্ধের ফলে সামাজিক ক্ষতি হয়েছিল অনেক। ছাত্ররা হারিয়েছিল তাদের শিক্ষাজীবনের একটা বছর, অনেকে লেখাপড়া আর শেষ করতে পারেনি, অনেকে হারিয়েছিল তাদের পেশা, অনেক পরিবারই ছিল এক বা একাধিক স্বজন হারানোর বেদনা।
কোনো কোনো পরিবারের সকল নারী ধর্ষণের শিকার হয়েছিল। পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আটক থাকা নারীরা মুক্ত হয়ে তাদের স্বজনের কাছে ফিরছিল। সেই স্বজনেরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষিত নারীদের সহজভাবে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল। সদ্য স্বাধীন দেশে সর্বব্যাপী নৈরাজ্য শুরু হয়েছিল। যাদের ক্ষমতা ছিল, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছিল। অনেকে দেশে ফিরে প্রথমেই পূর্বশত্রুতার প্রতিশোধ নিয়েছিল। 16 তারিখে নিয়াজের আত্মসমর্পণের পর থেকে শুরু হয়েছিল বহু মুক্তিযোদ্ধার উন্মুক্ত আচরণ। মুক্তিযোদ্ধাদের পটকা ফুটানো, বাজি পোড়ানোর বদলে রাইফেল অথবা স্ট্যান্ডগানের গুলি ছুড়ে আনন্দ উল্লাস প্রকাশ করতে আরম্ভ করে। সন্ধ্যা হলেই প্রচুর ফাঁকা গুলির আওয়াজ শোনা যেত। এটা নাকি বিজয় উল্লাস। শেখ মুনি এসব দেখে বলেছিলেন, ছেলেরা করছে কি, এতগুলি নষ্ট করছে কেন? এসব তো রাখা দরকার ভবিষ্যতের জন্য। 16 ডিসেম্বর রাত্রি থেকে বিজয় উল্লাসে মত্ত যেসব মুক্তিযোদ্ধা ঘুরে বেড়াচ্ছিল, তাদের অনেকের হাতেই ছিল AK-47 রাইফেল। এসব অস্ত্র কখনও মুক্তিযোদ্ধাদের সরবরাহ করা হয়নি। মুক্তিযোদ্ধাদের কোনো ইউনিট কমান্ডার এদের শনাক্ত করতে পারেনি। এদের বেশিরভাগই প্রভাবশালী অভিভাবকের নিরাপদ আশ্রয়ে এই 9 মাস কাটিয়েছে। যুদ্ধের ধারে কাছেও তারা যায়নি। এরাই পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সমর্থক বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র এবং পাকিস্তানি অস্ত্রাগার থেকে লুট করে অস্ত্র নিয়েই রাতারাতি মুক্তিযোদ্ধা বনে যায়। এদেরই একটি অংশ অন্যের বাড়ি, গাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দখল করে নেয়। যারা কোনোদিন মুক্তিযুদ্ধের ধারে কাছেও যায়নি, তারাই 17 তারিখ রাস্তায় বের হয় দর্প ভরে। কেউ কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে। এদের কেউ কেউ অবাঙালিদের সম্পত্তি লুটপাট করতে শুরু করে, অন্যদের উপর চড়াও হয়। এদের তখন নাম হয় 16th ডিভিশন, ষোড়শ বাহিনী। কারণ এর সূচনা হয় ডিসেম্বরের 16 তারিখ। অবাঙালিদের সম্পত্তি লুটপাট করা যে উৎসাহ দেখা গিয়েছিল, এই 16 জেনারেশনের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল না। তথাকথিত ভদ্রলোকেরাও তাতে সমান উৎসাহী এবং সমান বিবেকবর্জিত ছিলেন। ষোড়শ ডিভিশন এর এই ব্যাধি অচিরেই সংক্রমিত হয় মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে। ভারতের সাহায্য ছাড়াই মুক্তিযুদ্ধে দেশের ভেতর থেকেই এক অজেয় মুক্তিবাহিনী গড়ে তুলেছিলেন কাদের সিদ্দিকী। পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক এই তরুণ নন কমিশন অফিসারের অস্ত্র চালনা এবং সামরিক বিদ্যার প্রাথমিক ধারণা ছিল, কিন্তু তিনি ছিলেন এক সহজাত যোদ্ধা এবং সংগঠক। টাঙ্গাইলের একটা বিরাট অঞ্চল তিনি পুরো মুক্তিযুদ্ধের সময় মুক্ত রেখেছিলেন তার অস্ত্র ভাণ্ডার গড়ে উঠে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া অস্ত্রে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে বাঘা সিদ্দিকী বলে ডাকা হতো। কিন্তু 18 তারিখে এক নির্মম অসৈনিক সুলভ ঘটনার নেতৃত্বে দিয়েছিলেন তিনি ঢাকার আউটার স্টেডিয়ামে বিদেশি টেলিভিশন ক্যামেরার সামনে আধ ঘণ্টাকাল পিটিয়ে ও তার নিজের হাতে বয়েনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অজ্ঞাত অভিযোগে ধৃত 4 জন বন্দীকে নির্মমভাবে হত্যা করেন। অন্য অনেক দেশি বিদেশি সাংবাদিকদের সাথে এই হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন তরুণ ইটালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাচি। এই হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি কঠোর প্রতিবেদন লিখেছিলেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তান জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলে ওরিয়ানা আবার ঢাকায় আসেন এবং পরপর 2 দিন তার সাক্ষাৎকার নেন তিনি। বহু দেশেই আউটার স্টেডিয়ামের এই নির্মম ঘটনার ছবি দেখানো হয়। ফলে যুদ্ধের সময় বাংলাদেশের প্রতি বিশ্ব সমাজের যে শুভেচ্ছা ও সহানুভূতি তৈরি হয়েছিল, তখন থেকেই তাতে ভাটা পড়তে শুরু করে। এই বর্বর হত্যাকাণ্ড শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচলিত করেনি, বরং কাদের সিদ্দিকী প্রকাশ্যেই প্রশ্রয় পেয়েছিলেন। তার অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে প্রকাশ্য জনসভায় শেখ মুজিব তাকে উদ্দেশ্য করে বলেন, কাদের, তুই 4 জনকে মেরেছিস, 400 লোক মারলেও আমি তোকে কিছুই বলতাম না। সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে তরুণ মুক্তিযোদ্ধারা রেড ক্রিসেন্টের নিরাপত্তা বলয়ে থাকা ইন্টারকন্টিনেন্ট হোটেলে আক্রমণ করার হুমকি দেন। কারণ সেখানে পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মালেক আশ্রয় নিয়েছিলেন। তাকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের জন্য মুক্তিযোদ্ধাদের হাতেই তুলে দিতে হবে, এই ছিল তাদের দাবি। মুক্তিযোদ্ধা কমান্ডাররা অসহায়ভাবে স্বীকার করেন অনুসারীদের উপরে তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই।
সেদিন 18 ডিসেম্বর এক ভয়াবহ আবিষ্কার সকলকে স্তব্ধ করে দেয়, বিজয়ের আনন্দ ম্লান করে দেয়। নির্বাক বিষয়ে ঢাকাবাসী রায়ের বাজারের কাটাসুরে পরিত্যক্ত ইটখোলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, চিকিৎসক সহ বুদ্ধিজীবীদের প্রায় 200 বিকৃত ও গলিত মৃতদেহ আবিষ্কার করে। ইটখোলায় তখনও অল্প পানি, সেই অল্প পানিতে হাত ও চোখ বাঁধা মৃতদেহ পড়ে আছে। দেখলেই বুঝতে পারা যায় মৃত্যুর আগে তাদের প্রত্যেককেই ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এর মধ্যে একজন ছিলেন বরেণ্য হৃদরোগ চিকিৎসক ডাক্তার ফজলে রাব্বি। তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। তার হৃৎপিণ্ড উৎপাটন করা হয়েছে। এই বুদ্ধিজীবীদের সকলে স্বাধীন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আত্মসমর্পণের দুদিন আগে প্রায় সবাইকেই একটা কাদামাখা মাইক্রোবাসে তাদের বাসগৃহ থেকে তুলে নেওয়া হয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের এই অপারেশন পরিচালনা করেছিলেন আল-বদর নামে পাকিস্তানি একটা মিলিশিয়া বাহিনী। মূলত পূর্ব পাকিস্তানে জামাতে ইসলামী দলটির তরুণ শহরের সদস্যদের নিয়ে এই খুনি বাহিনী গঠন করা হয়েছিল। তবে জামাতে ইসলামী আল-বদর বাহিনী গঠনে দলে সাংগঠনিকভাবে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছে। আল-বদরেরা যে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল তেমন কোনো জোরালো প্রমাণ নেই। দ্বিতীয় পরিচ্ছেদ, প্রবাসী সরকার ও শেখ মুজিবের প্রত্যাবর্তন। সারা দেশ অপেক্ষায় স্বাধীন বাংলা সরকার এসে দেশের শাসন ভার গ্রহণ করবে। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে সমন্বয়ের দায়িত্ব ছিল ডিপি ধরের। তিনি কলকাতায় এলেন 18 ডিসেম্বর। তখনও স্বাধীন বাংলাদেশ সরকার কলকাতায়। 18 থেকে 21 ডিসেম্বর বাংলাদেশের মন্ত্রিসভার সঙ্গে তার আলাপ আলোচনা চলে। বিভিন্ন বিষয় বাংলাদেশ মন্ত্রিসভার অনুরোধে এই আলোচনার মধ্যেই ভারতীয় সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে। ঠিক হয় রাষ্ট্রযজ্ঞ সচল করা ও অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ভারত সরকার সাহায্য করবে। ডিপি ধরের সঙ্গে আলাপ সেরে 22 ডিসেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা বাংলাদেশে ফেরে। দেশ স্বাধীন হওয়ার 6 দিন পরে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম প্রবাসী সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে একটা ডাকোটা বিমানে দেশে ফেরেন। ঢাকাবাসী মুজিবনগর সরকারকে প্রাণ ঢালা সংবর্ধনা দেয়। কিন্তু স্বাধীন দেশে ফিরে আসার ক্ষেত্রে এই বিলম্বের কারণে দেশের মানুষের মধ্যে, বিশেষত শহরের মধ্যবিত্ত সচেতন অংশের মধ্যে তারা কিছুটা সমালোচিত হন। একই দিনে পাকিস্তানের মিলানওয়ালি কারাগার থেকে শেখ মুজিবুর রহমানকে স্থানান্তরিত করে গৃহবন্দী রাখা হয়। 3 জানুয়ারি করাচিতে আহত এক বিশাল জনসভায় পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তিনি যদি শেখ মুজিবকে শর্তহীনভাবে মুক্তি দেন তারা সেটা অনুমোদন করবে কিনা। সমবেত জনতা উচ্চস্বরে তা সমর্থন করে। আগের দিন 21 ডিসেম্বর নেপের সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদের এক সংবাদ সম্মেলনে স্বাধীন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি মন্তব্য করেন, সব সংগ্রামী শক্তিকে আস্থায় নেয়া এবং তাদের কাজে লাগানোর দরকার এবং একটি জাতীয় সরকারই কাজটি করতে পারে। সংগ্রামী শক্তি বলতে তিনি আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, মাওলানা ভাসানীর দল এবং বাংলাদেশে জাতীয় কংগ্রেস, এই 5টি দলের নাম উল্লেখ করেন। তার এই বক্তব্য নিয়ে কিছুটা হইচই পড়ে যায়। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো দাবিদার আছে এটা অনেকেই ভাবতে পারতেন না। 23 ডিসেম্বর আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক এ.কে.এম. ওবায়দুর রহমান সংবাদ সম্মেলন ডেকে বলেন, এই মুহূর্তে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা মানুষকে শুধু বিভ্রান্ত করবে। সেদিন ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের মাধ্যমে শুরু হয় নতুন রাষ্ট্রের ঐতিহাসিক পথযাত্রা। মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে বাংলাকে রাষ্ট্রভাষা, স্টেট ব্যাংকে বাংলাদেশ ব্যাংক, মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত এবং প্রেস ট্রাস্ট বিলুপ্ত ও যুদ্ধ চলাকালীন অনুষ্ঠিত সব একাডেমিক ও পাবলিক পরীক্ষার ফল বাতিল ঘোষণা করা। 25 ডিসেম্বর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বঙ্গভবনে এক সংবাদ সম্মেলন করেন। প্রস্তাবিত জাতীয় সরকার সম্বন্ধে তিনি মন্তব্য করেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকারই গঠিত হয়েছে। তিনি আরও বলেন, 5 দলীয় উপদেষ্টা কমিটি বৈধ থাকবে এবং কমিটির সব সদস্য ঢাকায় ফিরে এলে এর বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে প্রতিশ্রুতি অনুযায়ী সেই 5 দলীয় উপদেষ্টা কমিটির বৈঠক আর কখনো অনুষ্ঠিত হয়নি। দেশের সব মানুষের ঐক্যের শীর্ষবিন্দু মুক্তিযুদ্ধকে ঘিরে সদ্য স্বাধীন দেশে যে সংহতি ও ব্যাপক ঐক্যের সূচনা হতে পারত, শুরুতেই সেই সম্ভাবনাকে নিঃশেষ করে এই জাতীয় অর্জনকে একটা দলের কক্ষিগত করে ফেলা হলো। মধ্যবিত্তের উজ্জ্বল অংশের আকাঙ্ক্ষা ছিল অনেক তীব্র। প্রবাসী সরকারকে অবিলম্বে ঢাকায় এসে নতুন রাষ্ট্রের সরকারের দায়িত্ব নেবার জন্য অব্যাহতভাবে তাদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল। এমনকি এই ধরনের চাপ দেওয়া হচ্ছিল পাক বাহিনীর আত্মসমর্পণের আগে থেকেই। কিন্তু ভীরুতা এবং সশস্ত্র সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক না থাকায় নেতারা বিপদসংকুল আর অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে ইতস্তত করছিলেন। 1972 এর 1 জানুয়ারি সরকারি ব্যবস্থাপনায় শরণার্থীদের দেশে ফেরা শুরু হয়। 23 জানুয়ারির মধ্যে মোট 98,93,000-এর মধ্যে 50 লাখ শরণার্থী প্রত্যাবর্তন করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানালেন, কিন্তু সেই আহ্বানে বিশেষ কোনো কাজ হলো না। অনেকেই তখন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। বাড়ি, গাড়ি, দোকান, অফিস দখলের উৎসব চলছে। সিরাজুল আলম খানের অনুসারী ছাত্রলীগের একদল কর্মী ডিসেম্বরের শেষ দিকের পুরনো ঢাকার র্যাঙ্কিন স্ট্রিটে জনতা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস দখল করে নেয়। সেখান থেকে জামায়াতে ইসলামের দৈনিক পত্রিকা সংগ্রাম ছাপা হতো। এই দখল অপারেশনের নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন আহমেদ। তিনি পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন। এই প্রেস থেকেই গণকণ্ঠ পত্রিকা ছাপা হয়ে থাকে, যা পরবর্তী সময়ে জাসদের মুখপত্র হিসেবে পরিচিতি পায়। শেখ ফজলুল হক মনির গ্রুপও পিছিয়ে থাকবে কেন? তারাও দলবল নিয়ে দৈনিক পাকিস্তান এবং মর্নিং নিউজ অফিস দখল করতে যান। ঘটনাক্রমে ওই সময় ভবনটির বারান্দায় দাঁড়িয়েছিলেন বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত তথ্য সচিব বাহাউদ্দিন চৌধুরী। তিনি শেখ মনিকে ধমক দিয়ে বললেন, খবরদার, আমি যতক্ষণ আছি এক পাও এদিকে নয়। শেখ মনি আর সামনে অগ্রসর হওয়ার সাহস পাননি। দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ রক্ষা পায়, কিন্তু কপাল পড়ল উর্দু দৈনিক পাসবানের। তিনি উর্দু দৈনিক পাসবান দখল করে নিলেন এবং সে নাম বদলে হল বাংলার বাণী। বাংলার বাণী হয়ে উঠল আওয়ামী লীগের মুখপত্র। নতুন সরকার কাজ শুরু করলেও শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে সরকার ক্রমশ দুর্বল হতে থাকে এবং পরিচালিত হতে থাকে ভারতীয় কর্তৃপক্ষের প্রভাবে। ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো 8 জানুয়ারির ভোর রাতে 3টায় রাওয়ালপিন্ডি বিমানবন্দরে শেখ মুজিবকে বিদায় জানান। সেদিন স্থানীয় সময় সকাল 8:30টায় তিনি লন্ডনে পৌঁছেন। তার জন্য রেড ক্রিসেন্টের একটি বিমান ভাড়া করেছিল ভারত সরকার, কিন্তু সেই বিমানে তিনি পাকিস্তান ত্যাগ না করে প্রথমে লন্ডনে যেতে চান। 9 মাস ঘটে যাওয়া ঘটনাবলী না জানা পর্যন্ত তিনি ভারত প্রসঙ্গে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেয়েছিলেন। লন্ডন থেকে শেখ মুজিবুর রহমান টেলিফোনে কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে। লন্ডনে তিনি এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন। হিথ্রো বিমানবন্দরের বিমান থেকে নামার পর প্রথম কথা হয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এর পূর্ব পাকিস্তান বিভাগের সিরাজুর রহমানের সঙ্গে। তিনি বিবিসিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক সংবাদসমূহের আন্তর্জাতিক পরিবেশনার সমন্বয়ে দায়িত্ব পালন করতেন। তিনি উচ্ছ্বসিতভাবে শেখ মুজিবকে বলে উঠলেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন। আমি আবার কিসের প্রেসিডেন্ট হলাম? আপনি তো ছিলেন না মুজিব ভাই। আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি, আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। শেখ মুজিব গভীর আবেগে সিরাজুর রহমানকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন। দুজনেই কাঁদছেন। এর মধ্যে আরও অনেকে এলেন, জাকারিয়া খান চৌধুরী, প্রফেসর সুরাইয়া আলম প্রমুখ। সবাই ধীরে সুস্থে তার পাশে বসলেন। গল্পগুজব করতে করতে শেখ মুজিব বললেন যে, মুক্তিযুদ্ধ হলো, কিন্তু কিভাবে হলো সেটা সংক্ষেপে বর্ণনা করা হলো। তিনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক ধারণা দেওয়ার পর শেখ মুজিব হতবাক। বললেন, তুই তো ভয়াবহ কথা বলছিস, কত লোক মারা গেছে রে? কত লোক মারা গেছে কেউ তো হিসাব করেনি, তবে বিভিন্ন মিডিয়া থেকে বিদেশি সংবাদপত্রের যে সাংবাদিকরা যাচ্ছেন, ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন, সব মিলিয়ে
আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি, সাংবাদিকদেরকেও বলেছি, এ পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মানুষ মারা গেছে। শেখ মুজিব লন্ডনে পৌঁছে 3 ঘণ্টা বিমানবন্দরে অবস্থান করেন। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলাপ না করে বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুস্থ আছি, বেঁচে আছি। এই মুহূর্তে আপনারা শুধু আমাকে দেখেন, কিছু শোনার আশা করবেন না। তাই এখন আমি আর বেশি কিছু বলতে চাই না। সম্ভবত আজকের পর একটা বিবৃতি দিতে পারি। 3 ঘণ্টা পর শেখ মুজিব বিমানবন্দর থেকে ডক্টর কামাল হোসেনকে সঙ্গে নিয়ে ওয়েস্ট এন্ড এর ক্লেরিজেস হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। এই ক্লেরিজেস হোটেলে প্রথম শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বসেই তাজউদ্দিনকে ফোন করা হয়। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীকে তিনি বলেন, হ্যালো তাজউদ্দিন, আমি এখন সাংবাদিকদের দিয়ে পরিবেষ্টিত। আমি তাদের কাছে কি বলবো? আমার প্রিয় দেশবাসী কেমন আছে? পাকিস্তানি সামরিক জান্তা কি আমার দেশবাসীকে হত্যা করেছে? জবাবে তাজউদ্দিন বলেন, বর্বর পাকিস্তানি সামরিক জান্তা বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং অসংখ্য লোককে দেশ ছাড়া করেছে। তিনি বলেন, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে রাজি নই। আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই। শেখ মুজিব সাংবাদিকদের জানান, তিনি আগামীকাল বা পরের দিন ঢাকায় ফিরবেন বলে আশা করছেন। বাংলাদেশ শিগগিরই জাতিসংঘের সদস্য পদের জন্য অনুরোধ করবে। বাংলাদেশের দাবিকে সমর্থনের জন্য ভারত, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড ও ফ্রান্সকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন অবিসংবাদিত সত্য এবং এদেশকে বিশ্বের স্বীকৃতি দিতেই হবে। আমি জানতাম বাংলাদেশ মুক্ত হবেই। লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য সম্মেলন কক্ষে প্রবেশের সময় শেখ মুজিব জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অভিনন্দিত করেন। এটা জানতাম বাংলাদেশ মুক্ত হবেই। আমাদের দেশে লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে, নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে। বেঁচে থাকলে হিটলারও লজ্জা পেত। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টের সঙ্গে এক টিভি ইন্টারভিউয়ে তিনি প্রথম 30 লাখ শহীদের কথা উল্লেখ করেন। বাংলাদেশে ফিরে এসেও তিনি রেসকোর্সের ভাষণে শহীদ মানুষের সংখ্যা 30 লাখ বলেছিলেন। দিল্লিতে 8 জানুয়ারি 1972 সূর্যোদয় হল প্রত্যাহিক স্বাভাবিকতায়। সময়ের ব্যবধানে লন্ডনে তখন গভীর রাত। 2 মহাদেশ ভরা অন্ধকার চিরে পিআই এর বিশেষ বিমানটি তখন লন্ডনের পথে। দিল্লির চাণক্যপুরীর ছক্কাটা সুপ্রশস্ত রাজপথ, তাদের সদিচ্ছাবাহী নামফলকের সারি আর সুবিন্যস্তর উদ্যানরাজি কুয়াশার আবরণ থেকে ধীরে ধীরে চোখ মেলল। জনবিরল রাজপথে নির্ধারিত ক্রমিকতায় অবতীর্ণ হল সাইকেল, স্কুটার, বাস আর 70-এর দশকের দিল্লিতে আরোহিত বৃত্ত কিংবা পদমর্যাদা অথবা দুয়েরই বার্তাসহ অ্যাম্বাসেডর গাড়িতে উপবিষ্ট কর্মীগামীদের ঝাঁক। বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ের নর্থ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভা করছেন। সেখানে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে। অকস্মাৎ সম্মেলন কক্ষে দরজাটি সশব্দে খুললেন মানি দীক্ষিত। চোখে মুখে তার উত্তেজনার ছাপ। এইমাত্র খবর এসেছে শেখ মুজিব মুক্তি পেয়েছেন। খবর এসেছে তিনি ইতিমধ্যে পাকিস্তান ত্যাগ করেছেন। ভেঙে গেল বৈঠক। সম্মেলন কক্ষে ভেঙে পড়ল স্বতঃস্ফূর্ত করতালিতে। 2 দিন পর 10 জানুয়ারি সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেয়া বিমানে তিনি নামেন দিল্লিতে। সেই অবিশ্বাস্য সকাল। পালাম বিমানবন্দর। 8:10 ব্রিটিশ প্রধানমন্ত্রীর রূপালী কমেট বিমান ধীরে ধীরে এসে সশব্দে সুস্থির। তার শব্দহীন কর্ণভেদী নীরবতা। সিঁড়ি লাগল, খুলে গেল দ্বার। দাঁড়িয়ে সহাস্যে সুদর্শন, দীর্ঘকার, রুজ, নবীন দেশের রাষ্ট্রপতি। অকস্মাৎ এক নির্বাক জনতার ভাষাহীন জোয়ারের মুখোমুখি সুউচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন তিনি আবেগের বাঁধভাঙ্গা 2টি শব্দ, জয় বাংলা। করতালি, উল্লাস, আলিঙ্গন, তারপর আবেগের অশ্রুতে এক মোহময় দৃশ্য। সেই দিন বিমানবন্দরে হাজারো গণ্যমান্য মানুষের ভিড়েও জলজলে স্মৃতি হয়ে আছে গাঢ় ধূসর বর্ণের গলাবদ্ধ স্যুট আর কালো ওভারকোট পরিহিত নবীন দেশের এই রাষ্ট্রপ্রধানের ছবি। শীতের হিমেল হাওয়ায় অসংখ্য সম্ভাষণ আর আলিঙ্গনে তার ঘন কালো চুল কিছুটা অবিন্যস্ত। স্বাধীন বাংলাদেশের অভিজ্ঞতায়
এই প্রথমবারের মতো দিল্লির আকাশে বাতাসে প্রতিধ্বনি হল আমাদের রাষ্ট্রপতির সম্মানে 21 বার তোপধ্বনি। কুচকাওয়াজ পরিদর্শন, তারপর বেস্ট ব্র্যান্ডে আমার সোনার বাংলা আর জনমন দুটো দেশকে উপহার দেয়া বাংলার এক অমর কবির দুটি গানের সুমধুর সুর। বিমানবন্দরে তার আনুষ্ঠানিক ভাষণে তিনি ভারত এবং ভারতবাসীকে ধন্যবাদ জানালেন। আমার এই যাত্রা বাস্তবায়নের প্রচেষ্টায় আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিরচিত আত্মত্যাগ। তিনি স্মরণ করলেন তার দেশবাসীকে। আমার মানুষের কাছ থেকে যখন আমাকে ছিনিয়ে নেওয়া হলো, তারা কেঁদেছিল। আমি যখন কারাগারে, তারা চালিয়েছিল সংগ্রাম। আর আজ যখন আমি ফিরছি, তারা বিজয়ী। তিনি বলেন, এই যাত্রা অন্ধকার থেকে আলোয়, বন্দিত্ব থেকে স্বাধীনতায়, নিরাশ থেকে আশায়। 9 মাসের ব্যবধানে সেই সময়টুকুতে আমরা মানুষ শতাব্দী অতিক্রম করেছি। এই বিজয়কে শান্তি, প্রগতি আর উন্নয়নের পথে চালিত করতে আমি ফিরছি। এই সান্ত্বনায় ফিরছি যে অবশেষে অসত্যের উপর সত্যের, উন্মাদনার উপর মঙ্গলের জয় হয়েছে। বক্তৃতার সময় শেখ মুজিবের অশ্রুসিক্ত চোখ, সেই অশ্রুতে মিশেছিল ভালোবাসা, গর্ব আর আনন্দ। দিল্লিতে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ তীব্র শীত উপেক্ষা করে রাষ্ট্রপতি ভবন থেকে ক্যান্টনমেন্ট প্যারেড গ্রাউন্ডের রাস্তায় অপেক্ষা করছিল। কিন্তু অনির্ধারিত পথে শেখ মুজিবের শোভাযাত্রা রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর কারণে অনেকে তাকে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হন। সেই ভবনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বৈঠক হয়। নয়াদিল্লিতে এক বিশাল জনসভায় শেখ মুজিব ভাষণ দেন। তিনি প্রথমে ইংরেজিতে বলতে শুরু করলেও শ্রোতাদের দাবিতে ভাষণ শেষ করেন বাংলায়। তিনি বলেন, বাংলার দুঃখমোচনে ভারতের সাহায্য ও সহযোগিতা অস্মরণীয় হয়ে থাকবে। শেখ মুজিবকে নিয়ে প্লেন দিল্লি ছাড়ল। প্লেনে সহযাত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ, সপরিবারে কামাল হোসেন, ইন্স্যুরেন্স জগতে সুপরিচিত গোলাম মাওলা, সাংবাদিক আজাউস সামাদ আর ফারুক চৌধুরী। ৭১-এর যুদ্ধকালীন পুরো 9 মাস টিক্কা, নিয়াজি, ইয়াহিয়া, ভুট্টো, মোনায়েম খাঁর সাথে পাকিস্তান সামরিক জান্তার দালাল হিসেবে ডক্টর কামাল হোসেনের নামটিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘৃণা ভরে বারবার উচ্চারিত হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে MR আক্তার মুকুল তার চরমপত্রের ভাষায় পাকিস্তানি জামাই কামাইল্লাকে নিয়ে 3টি চরমপত্র পাঠ করেছিলেন। সম্ভবত এ কারণেই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও MR আক্তার মুকুলের ভাগ্যে কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মান জোটেনি। চরমপত্র নামের সেই জনপ্রিয় কথিকা লেখক ও এর নাটকীয় পঠনের পাঠক আক্তার মুকুল যে পরবর্তী সময়ে তাদেরই বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুরের ধমক খেয়েছিলেন, তা তাদের আরেক প্রত্যক্ষদর্শী বন্ধু আব্দুল গাফফার চৌধুরী তার এক লেখায় ফাঁস করে দিয়ে বলেছিলেন, মুকুল, তুই আর কোনোদিনই ফুটলি না রে। ডক্টর কামাল হোসেনকে শেখ মুজিবুরের সাথে নিয়ে আসার ঘটনা অনেকের মনেই প্রশ্নের জন্ম দিয়েছিল। অনেকে বলেছিল, শেখ মুজিবের পাশে ডক্টর কামালকে কেমন যেন ব্যাখাপ্পা মনে হচ্ছিল। প্লেনে শেখ মুজিব বেশিরভাগ সময় কেটেছিল পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সঙ্গে একান্ত আলাপ আলোচনায়। দেশের মানচিত্র সংবলিত জাতীয় পতাকা বদলায় কি করে? শেখ মুজিবের জিজ্ঞাসা। অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন এ ব্যাপারে কিছু প্রাথমিক পদক্ষেপ হয়তো নিয়েছেন। ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার নাকি এ ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। উত্তরে বলা হলো, জাতীয় সঙ্গীত সুন্দর, কিন্তু জনপ্রিয় এই সঙ্গীতের সুরটি যে রক্ত টকবগে নয়, কিন্তু তবু তা মেনে নিতে হবে। লাখো শহীদের রক্তস্মৃতি জড়ানো এই গান। শেখ মুজিব বললেন, জাতীয় সঙ্গীত তিনি মেনে নিয়েছিলেন কিছুটা দ্বিধা নিয়ে। বিমানে শেখ মুজিবুরের সহযাত্রী বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ জানান, ঢাকা এয়ারপোর্টের আকাশে বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে অসংখ্য মানুষ দেখে শেখ মুজিব কেঁদে ফেলে বলেন, এত মানুষ আমাকে দেখতে এসেছে, ওরা আমাকে এত ভালোবাসে, কিন্তু আমি ওদের খাওয়াবো কি করে? এই কথা কেন বলছেন? আতাউস সামাদ প্রশ্ন করেন। পাকিস্তানের সব খাদ্য গোদাম পুড়িয়ে দিয়েছে, দেশে তো খাবার নেই। এ কথা কিভাবে জানলেন? আমরা তো বাজারে চাল দেখে এসেছি। আমাকে যে ঢাকা থেকে লন্ডনে ফোন করে জানালো।
শেখ মুজিব বিস্মিতভাবে বললেন। দেশের নেতা দেশে ফেরার আগেই তাকে ভয় দেখানো হয়েছে যে সদ্য স্বাধীন দেশ ও জাতি ভীষণ বিপদের মধ্যে পড়েছে, কাজেই সাহায্য চাইতে হবে বহির্বিশ্বের কাছে। বস্তুতপক্ষে সরকারিভাবে আন্তর্জাতিক দরবারে সাহায্য চাইবার বিষয়ে আওয়ামী লীগ নেতারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। এই সাহায্য চাইবার নীতি ও ধরন নিয়ে উচ্চ পর্যায়ের নেতৃত্বের মাঝে বিভ্রান্তি শুরু হয়েছিল খুব তাড়াতাড়ি। দিল্লি হয়ে শেখ মুজিব বাংলাদেশে ফিরেছেন। এদিকে টিবি ও বেতারের ব্যারিস্টার মওদুদ আহমেদ শেখ মুজিবুরের আগমন বার্তা এবং সেই সাথে যথেষ্ট গুণগান প্রচার করতে গিয়ে এমন সব তথ্য পরিবেশন করে যাচ্ছিলেন যার সাথে সত্যের কোনো সম্পর্ক ছিল না। তিনি এক পর্যায়ে কীভাবে শেখ মুজিবুরের নেতৃত্বে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছিল তারও ভিত্তিহীন ও কাল্পনিক বর্ণনা দিয়ে যাচ্ছিলেন। অথচ শেখ মুজিব ওই সময় ভিন্ন মামলায় বন্দী হিসাবে ফরিদপুর কারাগারে। ইতিহাসের কি নির্মম পরিহাস! আজ আওয়ামী লীগ শেখ মুজিবকে যে ভাষায় সংগ্রামী বলে দাবি করে, তার সূচনা হয়েছিল পরবর্তীকালে প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা মওদুদ আহমেদের কণ্ঠেই। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের লেখা বাংলাদেশের সঠিক ইতিহাসের উপর বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর দ্বিতীয় খণ্ড। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আজ।